আন্তর্জাতিক গণমাধ্যমও যে সবসময় আনবায়াসড থাকে এটিও নিশ্চয় বলবো না, তবে সেগুলো পরাশক্তিগুলোর খেলার নানান সমীকরণ ছাড়া তারা অবশ্যই অন্য রাষ্ট্র তো বটে, নিজ রাষ্ট্রের বিষয়েও নিঃসন্দেহে তারা আনবায়াসড থাকার চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশের গণমাধ্যমগুলোর দিকে তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের রিপোর্ট প্রতিবেদন প্রকাশ করছে, তার থেকে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাম্রাজ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্রাজ্য যে কতটা ক্ষুদ্র হয়ে আসছে, ছোট হয়ে আসছে, তিনি একা হয়ে পড়ছেন, তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে, সেসব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করলো, চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতাবাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে। গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে গেলেন, তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছিলেন, অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছিলেন, নাস্তানুবাদ করেছেন, সেই বিষয়ে আমরা দেখেছি স্পষ্টভাবে। দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট গত 11 মাসে করেছে। সাম্প্রতিক সময় সবশেষ তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাত্তের মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে যেতে চলেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের উপর ভর করে এখনো টিকে আছেন, সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানিতে, সেই হিসেবেও তারা তুলে এনেছে। এবং তারা যে তথ্যপত্রগুলো এখানে তুলে ধরেছে, আমার মনে হয় যে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই, আমরা নিজেরাই জাজ করতে পারি তারা কতটুকু আনবায়াসড হয়ে কিংবা বায়াসড হয়ে এই প্রতিবেদনটি করেছে। এখানে বলা হচ্ছে যে তাদের শিরোনামটাই এরকম যে সংস্কারের নামে প্রতিশোধের পথে ডক্টর ইউনূস এবং বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায়। শুরুতেই বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের 1 বছর পর এসে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন এবং নতুন নির্বাচনের রূপরেখা নিয়ে চরম এক অনিশ্চয়তার সঙ্গে অনেক বড় বড় প্রশ্নের মুখে ডক্টর ইউনূস সরকার। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 সালে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। এবং এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় অনেক হয়েছে। যখন যে ক্ষমতায় থাকে সে অন্ধ হয়ে যায়, এবং সেই বিষয়গুলো যে পরবর্তীতে ফলে, বিশেষ করে আমি সবসময় একটি সংস্থা, একটি অর্গানাইজেশনের প্রতি খুবই দুর্বল, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আইসিজি আওয়ামী লীগের সময় যা যা বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়েছিল তার পরবর্তীতে প্রত্যেকটি খেটেছে। আইসিজি এই সময়ে এসো রোহিঙ্গা, ভারত, মিয়ানমার, চীন এবং বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে, আপনারা একটু মিলিয়ে দেখবেন, তার সবই মিলবে ভবিষ্যতে। ইকোনমিস্টও ঠিক সেই জায়গা থেকে বলছে যে 11 মাস পর বাস্তবতা বলছে বাংলাদেশের পথ খুব কঠিন। শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যা দেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আরো গভীর করেছে। রাজনৈতিক প্রতিশোধ বলতে আওয়ামী লীগ নিশ্চয়ই একই কাজ করেছে, তারা সতর্ক করে দিয়েছিল, সন্নিহিত পরিণামটা তো ভোগ করতে হয়েছে। আর আমি যেটুকু এর সঙ্গে যুক্ত করব যে আওয়ামী লীগ শুনিনি, আওয়ামী লীগের বিশাল একটা জনভিত্তি ছিল, দেশের 35% 40% জনসমর্থন তাদের প্রতি ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জনসমর্থন কতটা, তার কি পরিণত হবে এই পথে হাঁটতে থাকলে? এখানে বলা হচ্ছে যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি বা একটা উষ্ণ সম্পর্ক তৈরির চেষ্টা, সেটি ভারত নিঃসন্দেহে ভালোভাবে নিচ্ছে না, যুক্তরাষ্ট্র ভালোভাবে নিচ্ছে না। এবং ভারত তো এই সরকারের এক বিপরীত অবস্থানে রয়েছেই। বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিলেন, তার মধ্য দিয়ে ভারতের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সম্পর্ক যে কতটা শিথিল, সেটি আর হিসেব করে বলা লাগবে না। এবং এখানে বলা হচ্ছে যে ইউনূস সরকারের পজিটিভ বলে কিছু যে নেই তা নয়, রিজার্ভের পরিমাণ বেড়েছে। এবং রিজার্ভের পরিমাণ বাড়াতে তো সেখানে সরকারের কোনো কৃতিত্ব নেই। এখানে আমাদের প্রবাসী যোদ্ধারা তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তার উপরে রিজার্ভ দাঁড়াচ্ছে। মূল্যস্ফীতি কিছুটা কমেছে গত কয়েক মাসের আগের তুলনায়।
এবং এই যে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক আরো অনেক বিষয় রয়েছে, যেটি বিশ্ব ব্যাংকের জরিপের কথা বলা হয়েছে বা ফোরকাস্টের কথা বলা হয়েছে, সেটি নিশ্চয়ই নেতিবাচক। কিন্তু সবকিছুর চেয়ে সামনে যে বিষয়টি বড় হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্র ফিরতে পারবে আর সেটি কতটা টেকসই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের উপরে ভর করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন, সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন মাত্র 5%। ইকোনমিস্ট তাদের জরিপ থেকে বলছে, এবং এই জরিপে বলা হচ্ছে যে বিএনপির জনসমর্থন 42%, জামাতে ইসলামীর জনসমর্থন 32%। এটি শুনলে অনেকের কাছে একটু অবাক লাগতে পারে যে মিলবে কিভাবে, তাহলে 100% মিলবে কি হবে, তাহলে আওয়ামী লীগ জনসমর্থন নিশ্চয়ই কম, তারা নিজেরাও বলছে 14%। কিন্তু তারা একথাও বলছে এই 14% আওয়ামী লীগ যে জনসমর্থনের বিষয়টি পাওয়া গেছে সেটি প্রপার নয়, বাস্তবসম্মত নয়। কেন নয়? এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিক নিষিদ্ধ অবস্থা রয়েছে, মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে। এই যে একটা ভয়ের সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, তার মধ্য থেকেও যারা কথা বলেছে সেই হিসেবে আওয়ামী লীগের জনসমর্থন 14% বলে জানা যাচ্ছে, যদিও বাস্তবতা বলছে আওয়ামী লীগের সমর্থন এর চেয়ে আরো অনেক বেশি। এবং সেই জায়গা থেকে যখন একটি দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তখন দেশের জনগণের বড় একটি অংশ তারা ভোট দান থেকে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হবে। এবং আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে যে সদ্য ক্ষমতাচ্যুত সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না। মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। কাগজে কলমে ওই সিদ্ধান্তকে সাময়িক এবং আদালতের রায়ের উপরে নির্ভরশীল বলা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ ফাইনালি নিষিদ্ধ হবে কিনা। কিন্তু সেই বিচার শেষ হতে তো কয়েক বছর লাগবে। এটা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটি দ্য ইকোনমিস্ট তুলছে। এবং হিউম্যান রাইটস ওয়াচের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে অন্তর্বর্তী সরকার ইচ্ছা মতো আওয়ামী সমর্থকদের টার্গেট করছে, যা আগের সরকারের দমন পীড়নেরই পুনরাবৃত্তি। যেটি বলছিলাম যে যখন ক্ষমতায় থাকে তখন তো অন্ধ হয়ে যায়, তখন আর কারোর কথা তাদের ভালো লাগে না। ডক্টর মোহাম্মদ ইউনূসও সবসময় পশ্চিমা গণমাধ্যমগুলোর উপর নির্ভর থাকতেন বা এখনো বোধহয় রয়েছেন, এবং তাকেই খ্যাতি দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমগুলো যখন তার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট প্রতিবেদন একের পর এক প্রকাশ করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই একেবারে না বোঝা কোনো ব্যক্তিত্ব নন। তার বোঝার ক্ষমতা নেই যে কোন দিকে যেতে চলেছে তার নিজের ভাগ্য। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।